হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আগামী 11th মে আইসিএসসি 2024 এর কেমিস্ট্রি এক্সাম হতে চলেছে। সেই জন্য এই গোটা উইক জুড়ে আমাদের স্পেশাল সিরিজ লাস্ট মিনিট সাজেশন ফর আইসিএসসি 2024 কেমিস্ট্রি এক্সাম। আমরা এই গোটা উইক জুড়ে রোজ দুটো করে ভিডিও সকালে এবং সন্ধ্যায় আপলোড করছি এবং গোটা সিলেবাসটা তোমাদের কমপ্লিট করার চেষ্টা করছি। সেখান থেকে টপিক ওয়াইজ এবং প্যাটার্ন ওয়াইজ ও চ্যাপ্টার ওয়াইজ সমস্ত রকম ভিডিও আপলোড করা হচ্ছে, তাই তোমরা আমাদের চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। আশা করছি সোমবারের এক্সাম তোমাদের খুব ভালো হবে। আজকে আমাদের স্পেশাল সিরিজের টপিক হলো HCl, অ্যামোনিয়া, HNO3 অ্যান্ড H2SO4। এখান থেকে সব ধরনের কোশ্চেন, সেটা আমাদের আইডেন্টিফাই দ্য ফলোইং হোক, আইডেন্টিফাই দ্য গ্যাসেস হোক, নেম দ্য ফলোইং, অথবা কোনো সল্ট অ্যানালিসিস কিংবা কোনো প্রপার্টিজ, সব ধরনের কোশ্চেন এবং রিজনিং বেসড কোশ্চেন ও অবজারভেশন বেসড কোশ্চেন আমরা এখান থেকে কভার করব। তো ভিডিওটি শুরু করছি। ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো এবং আইসিএসসি এক্সাম দিতে চলেছো এবং ক্লাস 10 এর পরে নিট বা জেই প্ল্যান করছো অথবা সায়েন্স নেবে ভাবছো, তারা কেমিস্ট্রির জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো ভিডিওটি শুরু করছি। 1 নম্বর কোশ্চেন আমাদের কি বলেছে, give one equation to show the following properties of H2SO4। আমরা জানি H2SO4 অ্যাসিডের বিভিন্ন ধরনের প্রপার্টিজ আছে এবং এই পার্টটা H2SO4 এর কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে বিভিন্ন টাইপস অফ প্রপার্টি, সেখানকার এক্সাম্পল এবং রিঅ্যাকশন, অবশ্যই ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন। সেখানে আমাদের ফলোইং প্রপার্টিজ একটা করে ইকুয়েশন দিতে বলেছে। 1 নম্বর ডিহাইড্রেটিং প্রপার্টি। ডিহাইড্রেটিং প্রপার্টি মানে H2SO4 কেমিক্যালি কম্বাইন্ড ওয়াটারকে অ্যাবজর্ব করে নেয় কোনো কেমিক্যাল কম্পাউন্ড থেকে, সেটা হচ্ছে তার ডিহাইড্রেটিং প্রপার্টি। 2 নম্বর অ্যাসিডিক নেচার। অ্যাসিডিক নেচারটা কাকে বলে? H2SO4 কোনো মেটালের সঙ্গে রিঅ্যাক্ট করে হাইড্রোজেন গ্যাস ইভলভ করে, এটাই হচ্ছে অ্যাসিডিক প্রপার্টি। 3 নম্বর হচ্ছে নন ভোলাটাইল প্রপার্টি, অর্থাৎ H2SO4 কোনো নন ভোলাটাইল, নিজের নন ভোলাটাইল প্রপার্টির জন্য অন্য অ্যাসিড প্রিপারেশনে সাহায্য করে। এটা হচ্ছে নন ভোলাটাইল প্রপার্টি অফ H2SO4। তাহলে আমরা একটা করে এক্সাম্পল লিখবো। এক দাগে কি হবে আমার? ফার্স্টে এ ডিহাইড্রেটিং প্রপার্টি। ডিহাইড্রেটিং প্রপার্টির সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট নিয়ে কাজ করব। কার্বোহাইড্রেট মানে কি? সেখানে কার্বন আর ওয়াটার আছে, খুব সহজে ওয়াটার বেরিয়ে গেলে শুধু কার্বন পড়ে থাকবে। স্ট্যান্ডার্ড কার্বোহাইড্রেটের এক্সাম্পল হচ্ছে গ্লুকোজ, C6H12O6। এর মধ্যে যদি কনসেন্ট্রেটেড H2SO4 দিই তাহলে কি হবে? কার্বন পড়ে থাকবে আর 6 ওয়াটার বেরিয়ে যাবে। এটা গেল আমার ডিহাইড্রেটিং প্রপার্টি। নেক্সট, তারপরে কি বলেছে আমার? অ্যাসিডিক নেচার। অ্যাসিডিক নেচার যদি বলতে হয়, দ্যাট ইজ অ্যাসিডিক প্রপার্টি। তাহলে আমার কি হবে? H2SO4 এর সঙ্গে কোনো মেটালের রিঅ্যাকশন করাতে হবে। ধরা যাক আমি জিঙ্কের রিঅ্যাকশন করাচ্ছি উইথ H2SO4, তাহলে এখানে আমি কি পাবো? এখানে আমার সল্ট হবে জিঙ্ক সালফেট আর সেই সঙ্গে হাইড্রোজেন গ্যাস ইভলভ হবে। তাহলে এখানে মেটালটা H2 কে হাইড্রোজেনকে রিপ্লেস করে দিল, তাহলে হাইড্রোজেন গ্যাস ইভলভ হচ্ছে। এটা হচ্ছে H2SO4 এর অ্যাসিডিক প্রপার্টি। নেক্সট, নন ভোলাটাইল প্রপার্টি। নন ভোলাটাইল প্রপার্টি, এই সেল অথবা HNO3 প্রিপারেশনের রিঅ্যাকশনটাই হচ্ছে আমাদের নন ভোলাটাইল প্রপার্টি অফ H2SO4, দ্যাট ইজ NaCl প্লাস H2SO4। টেম্পারেচার হচ্ছে লেস দেন 200 ডিগ্রি সেলসিয়াস, সেক্ষেত্রে আমরা পাবো NaHSO4 প্লাস HCl। এটা একটা অ্যাসিডিক সল্ট। এখানে দেখো একটা হাইড্রোজেনকে এখানে রিপ্লেস করা হয়েছে। নাম্বার 2, which property is shown by H2SO4 in the reaction with ethanol and carbon? তাহলে ইথানলের ক্ষেত্রে আমরা কি প্রপার্টি দেখাই? ইথানলের ক্ষেত্রে প্রপার্টি যেটা দেখাই সেটা হচ্ছে আমার ডিহাইড্রেটিং প্রপার্টি। ডিহাইড্রেটিং প্রপার্টি, এবং সেটার রিঅ্যাকশন যদি লিখতে হয়, ইথানলের ফর্মুলা হচ্ছে C2H5OH। এটাকে যদি কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে 170 ডিগ্রি সেলসিয়াসে হিট করি, তাহলে এখান থেকে ওয়াটার বেরিয়ে যাবে, অর্থাৎ দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন বেরিয়ে গেল, পড়ে থাকলো ইথিলিন, দ্যাট ইজ C2H4। নেক্সট, বি দাগে বলেছে কার্বন। কার্বনের সঙ্গে যদি রিঅ্যাকশন হয় তাহলে সেক্ষেত্রে কি হবে আমার? সেক্ষেত্রে কার্বনের সঙ্গে রিঅ্যাকশন হলে সেটা হচ্ছে অক্সিডাইজিং প্রপার্টি।
এক্ষেত্রে রিঅ্যাকশনটা একটু দেখে রাখবো আমরা। কার্বন প্লাস H2SO4 কি হবে? কার্বন will be oxidized to carbon dioxide and H2SO4 will be reduced to sulfur dioxide আর বাই প্রোডাক্ট হিসাবে আমরা ওয়াটার পাবো। ব্যালেন্স করতে গেলে দেখো এখানে কি হবে, দুটো লাগবে এখানে, তাহলে এখানে 2, এখানেও 2, ব্যাস ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন হয়ে গেল। এবার একটু ছোট্ট করে যে অবজারভেশন জায়গাটা বলে দিই, দেখো কার্বন ডাইঅক্সাইড গ্যাস টার্নস লাইম ওয়াটার মিল্কি বাট it has no effect on acidified potassium dichromate solution, whereas SO2 gas also turned lime water milky but it converts the acidified potassium dichromate solution to green, from orange to green. Next 3 দাগ বলছে Ranjana wants to prove that ammonia is a reducing agent. To demonstrate this, she passes ammonia over heated copper oxide, অর্থাৎ কপার অক্সাইড উপর দিয়ে সে অ্যামোনিয়াকে পাস করলো। হোয়াট উইল শি অবজার্ভ? তাহলে কি হবে সেক্ষেত্রে, রিডিউসিং এজেন্ট অ্যামোনিয়া, তাহলে কপার অক্সাইড উইল বি রিডিউস টু কপার আর অ্যামোনিয়া উইল বি অক্সিডাইজ টু নাইট্রোজেন। কপার অক্সাইডের কালার কেমন? ব্ল্যাক, আর কপারের কালার হচ্ছে রেডিশ ব্রাউন। তাহলে সে কি দেখবে? রঞ্জনা উইল অবজার্ভ that black copper oxide is reduced to reddish brown copper, hence ammonia is a reducing agent. পরে কি বলছে? ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন। তাহলে আমি যদি লিখি কপার অক্সাইড তার সঙ্গে অ্যামোনিয়ার রিঅ্যাকশন হচ্ছে, কি পাচ্ছি রিঅ্যাকশনে? কপার, নাইট্রোজেন আর সাইড প্রোডাক্ট হিসেবে পাবো ওয়াটার। দেখো এখানে 3টে হাইড্রোজেন আছে, এখানে 2টো আছে, তাহলে এটা ব্যালেন্স করতে হয় আমাকে। আর এখানে নাইট্রোজেন দেখো 2টো আছে, তাহলে এখানে 2 হবে। তাহলে ব্যালেন্স করতে হলে 6টা হাইড্রোজেন, তাহলে এখানে 3 হবে। 3টে অক্সিজেন, 3 হবে। 3টে কপার, নিচে আমি কালারটা লিখে দেবো, এটা ব্ল্যাক, এটা হচ্ছে রেডিশ ব্রাউন। এটা কিন্তু অবজারভেশনে কোশ্চেনও আসতে পারে যে কপার অক্সাইডের মধ্যে দিয়ে অ্যামোনিয়াকে চালনা করলাম বা ট্রিট করলাম কপার অক্সাইডকে অ্যামোনিয়ার সঙ্গে, হোয়াট উইল ইউ অবজার্ভ? তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই কালারগুলো লিখতে হবে এবং সব থেকে ভালো হয় এই কালারের নিচে যদি তোমরা আন্ডারলাইন করে দাও ব্ল্যাক কপার অক্সাইড অ্যান্ড ব্রাউন কপার এবং রিয়াকশন দিয়ে নিচে কালারগুলো লিখে দাও, তাহলে কিন্তু একদম প্রপার আনসার হবে এইটা এবং সেখানে নাম্বার কাটার জায়গা থাকবে না। তো এই ধরনের কোশ্চেন কিন্তু আমাদের এই সেল HNO3H2SO4 থেকে আসতে পারে। আমি পরের সেগমেন্টে আরো কিছু কোশ্চেন করাচ্ছি। তো পরের সেগমেন্টের কোশ্চেনগুলো আমরা দেখে নেব। ফার্স্টে কোশ্চেনটা কি বলছে দেখো, ইন দ্য ল্যাবরেটরি প্রিপারেশন অফ HCl গ্যাস গিভ দ্য ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন ফর দ্য রিঅ্যাকশন উইথ সুইটেবল কন্ডিশন। 2 নম্বর বলছে why concentrated H2SO4 is used instead of concentrated nitric acid, how the gas is collected, name the drying agent not used and also name the drying agent used and justify. তাহলে 1 নম্বর কোশ্চেন আমরা আনসার করি। ফার্স্টে 1 নম্বর কি বলছে, একের এ, give the balanced chemical equation for the reaction. আমরা কাকে ইউজ করা হয়? সোডিয়াম ক্লোরাইড প্লাস concentrated H2SO4, রিঅ্যাকশন কন্ডিশন কি? লেস দেন 200 ডিগ্রি সেলসিয়াস, কি তৈরি হবে? NaHSO4 প্লাস HCl। লেস দেন 200 ডিগ্রি সেলসিয়াস কেন? অত কখনো সম্ভব নয়, তো আমি একটু মুখে মুখে বলে দিচ্ছি। লেস দেন 200 ডিগ্রি সেলসিয়াস, তার কারণ হচ্ছে যদি গ্রেটার দেন 200 হয়ে যায় তাহলে এক্ষেত্রে আমার দুটো হাইড্রোজেনই কি হবে? নিউট্রালাইজ হয়ে যাবে এবং আমরা সোডিয়াম সালফেট পাবো, যেটাকে সেপারেট করা খুব কঠিন হবে এবং সেই সঙ্গে গ্লাস অ্যাপারেটাস আছে, তো সেগুলো ব্রেক করতে পারে। নেক্সট বি দাগ কি বলছে? why is concentrated H2SO4 used instead of concentrated nitric acid? Because concentrated nitric acid is a volatile acid
and it may volatilize out along with HCl gas. Next, C দাগ কি বলছে? How is the gas collected? তাহলে the gas is collected by upward displacement of air. Next, D দাগ কি বলছে? Name the drying agent not used. তাহলে calcium oxide is not used. কেন? কারণ এটা হচ্ছে বেসিক আর HCl হচ্ছে অ্যাসিডিক। আর কাকে ইউজ করা হয়? Concentrated H2SO4 is used as drying agent because it is acidic in nature. যেহেতু HClটা অ্যাসিডিক তাহলে ওকে ড্রাই করতে একটা অ্যাসিডিক কম্পাউন্ডই লাগবে, কারণ অ্যাসিড অ্যাসিডের রিঅ্যাকশন হবে না। যদি বেসিক ক্যালসিয়াম অক্সাইড দিয়ে দিই তাহলে রিঅ্যাকশন হয়ে সল্ট আর ওয়াটার ফর্মেশনে যাবে, তাহলে সেক্ষেত্রে HCl যে আমাদের ইল্ডের টেন্ডেন্সি সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাহলে এই গেল আমার 1 নম্বরের কোশ্চেন, এক দাগ কমপ্লিট। নাও 2 দাগটা আমরা এখানে করে দিচ্ছি। With respect to Haber's process to prepare ammonia, তাহলে অ্যামোনিয়াকে কোন প্রসেসে প্রিপেয়ার করা হয়? এটা কিন্তু এমসিকিউ আসতে পারে, অথবা ম্যাচ দ্য কলাম আসতে পারে, অথবা নেম দ্য ফলোইং এ আসতে পারে। Haber's process. Temperature of the reaction, কত হবে টেম্পারেচার অফ দ্য রিঅ্যাকশন? 450 ডিগ্রি সেলসিয়াস টু 500 ডিগ্রি সেলসিয়াস। ক্যাটালিস্ট অ্যান্ড প্রোমোটার, ক্যাটালিস্ট হচ্ছে শুধু আয়রন লিখলে কিন্তু হবে না, কারণ ক্যাটালিস্টের ভালো কাজ তখনই হবে যখন ক্যাটালিস্টটা ফাইনলি ডিভাইডেড হবে এবং তার সারফেস এরিয়া বেড়ে যাবে, তাহলে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ রিঅ্যাক্ট্যান্টের সঙ্গেও কন্ট্যাক্টে আসতে পারবে। ফাইনলি ডিভাইডেড আয়রন। আর প্রোমোটারকে মলিবডেনাম অর অ্যালুমিনিয়াম অক্সাইড, তাহলে আমার এখানে আনসার হবে মলিবডেনাম। নেক্সট, ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন, N2 plus 3H2 কি হবে? বোথ সাইড অ্যারো রিভার্সিবল রিঅ্যাকশন, তাহলে আমি কি পাবো? 2 অ্যামোনিয়া ইন গ্যাস and it is a exothermic reaction, তাহলে হিট ইভলভ করবে। হোয়াট রেশিও অফ গ্যাসেস আর ইউজ? তাহলে ভলিউম রেশিও কার কার? N2 is to হাইড্রোজেন, এটা কত? 1:3। তাহলে 1:3 দেখো, এখানে নাইট্রোজেন 1 ভলিউম আর হাইড্রোজেন 3 ভলিউম, আর অ্যামোনিয়া তৈরি হচ্ছে কত? 2 ভলিউম। তাহলে এইভাবে কিন্তু আমরা HCl আর অ্যামোনিয়ার প্রিপারেশনের টোটাল আনসার কোশ্চেন গুলো করে ফেললাম। তো পরের সেগমেন্টের অন্য টাইপের কোশ্চেন আমরা করছি। তো পরের সেগমেন্টের কোশ্চেন গুলো আমরা দেখে নেব। কি বলছে? আইডেন্টিফাই দ্য গ্যাসেস। 1 নম্বর, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাক্টস উইথ অ্যামোনিয়াম ক্লোরাইড। আমি এর আগেও যখন অবজারভেশনে কোশ্চেন বলেছিলাম বা আইডেন্টিফাই দ্য গ্যাসেস এর কোশ্চেন বলেছিলাম, তখন বলেছিলাম কি অ্যামোনিয়ামের সল্টের সঙ্গে কোনো বেস যদি রিঅ্যাক্ট করে তাহলে অবশ্যই আমার কোন গ্যাস বেরোবে? অবশ্যই আমার অ্যামোনিয়া গ্যাস বেরোবে। তো এক্ষেত্রে আনসার হবে অ্যামোনিয়া, দ্যাট ইজ NH3। নেক্সট, সোডিয়াম নাইট্রাইট NO2 NaNO2 রিঅ্যাক্টস উইথ অ্যামোনিয়াম ক্লোরাইড। আমরা জানি সেক্ষেত্রে কি তৈরি হবে? অ্যামোনিয়াম নাইট্রাইট তৈরি হবে, NH4NO2। তাহলে NH4NO2 যদি তৈরি হয়, সেই NH4NO2 যখন ভাঙবে তখন আমরা নাইট্রোজেন পাবো আর ওয়াটার পাবো। তাহলে এক্ষেত্রে কোন গ্যাস তৈরি হবে? এক্ষেত্রে তৈরি হবে আমার নাইট্রোজেন গ্যাস, দ্যাট ইজ N2। কোল্ড ডাইলুট নাইট্রিক অ্যাসিড উইথ কপার। আমি আগেও বলেছিলাম কোল্ড ডাইলুট নাইট্রিক অ্যাসিড আছে মানে সেখানে কি নাইট্রিক অ্যাসিড কম আছে, অর্থাৎ অক্সিজেন কম আছে, তাহলে সেক্ষেত্রে নাইট্রিক অক্সাইড NO। আর যদি আমার হট আর কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড বলে তাহলে সেক্ষেত্রে NO2। একটা জিনিস মনে রাখবে, যদি ডাইলুট হয় সেক্ষেত্রে অক্সিজেন নাম্বার কম আছে, তাহলে সেক্ষেত্রে NO
অক্সিজেন কম আছে, আর যদি হট বলে বা হট আর কনসেন্ট্রেটেড বলে তাহলে সেক্ষেত্রে হবে আমার NO2। এখানে কি আছে কোল্ড ডাইলুট, তাহলে এটা হবে নাইট্রিক অক্সাইড, দ্যাট ইজ NO। সালফার ইজ অক্সিডাইজড বাই কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড। সালফারের সঙ্গে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিডে যদি অক্সিডেশন রিঅ্যাকশন হয় তাহলে সালফার নিজেকে অক্সিডাইজ করে নিয়ে যায় সালফিউরিক অ্যাসিডে, আর যেহেতু কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড ইজ এ অক্সিডাইজিং এজেন্ট তাহলে সে নিজে রিডিউস হয়ে দেবে নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, দ্যাট ইজ NO2। এটা কালার কেমন হয় রেডিশ ব্রাউন। অবজারভেশনে কোশ্চেনে যদি কখনো নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস ইভলভ হয় তাহলে অবশ্যই কিন্তু কালারটা লিখতে হবে। অ্যাকশন অফ ডাইলিউট HCl উইথ সোডিয়াম সালফাইড। সালফাইড মানে কি, সালফাইড মানে হচ্ছে S2-। যখনই অ্যাসিডের সঙ্গে S2- এর রিঅ্যাকশন হবে এই হাইড্রোজেন আর এই সালফার কম্বাইন করে তৈরি করবে H2S, দ্যাট ইজ হাইড্রোজেন সালফাইড। আর এই হাইড্রোজেন সালফাইড কেমন হয় রোটেন এগ স্মেল, রোটেন এগ স্মেল। নেক্সট নেম দ্য ফলোইং। এক নম্বর কি বলেছে অ্যান অ্যালকালাইন গ্যাস হুইচ প্রডিউসেস ডেন্স হোয়াইট ফিউমস উইথ HCl। আমরা জানি অ্যামোনিয়া HCl এর সঙ্গে রিঅ্যাকশন করে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করে এবং অ্যামোনিয়া গ্যাসটা অ্যালকালাইন হয়। এক্ষেত্রে দুটো গ্যাস রিঅ্যাক্ট করে একটি সলিড অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করে, তাহলে এখানে কোন গ্যাস হবে, এটা হবে আমার অ্যামোনিয়া, NH3। The acid which produces sugar charcoal from sugar, সুগার থেকে সুগার চারকোল অর্থাৎ সুগার থেকে ওয়াটার বাদ দিলে যেটা পড়ে থাকে সেটাকেই বলা হয় সুগার চারকোল। ওয়াটার অ্যাবজর্ব কোন অ্যাসিড করে, একটু আগে বললাম সালফিউরিক অ্যাসিড, তাহলে এটা হবে আমার কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, that is H2SO4। নেক্সট দ্য ক্যাটালিস্ট ইউজড টু অক্সিডাইজ অ্যামোনিয়া, এটার আনসার হবে আমার প্ল্যাটিনাম। A compound formed when excess chlorine reacts with ammonia, এটা তৈরি হয় কেন NCl3 নাইট্রোজেন ট্রাইক্লোরাইড। এখানে ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন কিন্তু আমি সব বলে দিয়েছি, তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো, সেখানে গোটা বইয়ের ব্যালেন্সড কেমিক্যাল রিঅ্যাকশন বলা আছে। তারও আগে কিছু ভিডিওতে আমরা ব্যালেন্সড কেমিক্যাল রিঅ্যাকশন দুটো ভাগে ভাগ করে বলেছি, একটা অর্গানিকের আর একটা হচ্ছে ইনঅর্গানিক পার্টের বাকি পার্টের। আগামীকাল আমাদের অর্গানিকের স্পেশাল ভিডিও আসবে, তোমরা কেউ মিস করো না, তার জন্য চ্যানেলটিকে ফলো করতে থাকো। অর্গানিকের সমস্ত রকম কোশ্চেন, সেটা রিজনিং বেস হতে পারে, স্ট্রাকচার বেস, ইউপ্যাক নোমেনক্লেচার এবং সেই সঙ্গে রিঅ্যাকশন বা অবজারভেশনের কোশ্চেন সবকিছু কিন্তু করিয়ে দেওয়া হবে। নেক্সট এ সাবস্টেন্স অ্যাডেড টু ওয়াটার টু ম্যানুফ্যাকচার সালফিউরিক অ্যাসিড ইন কন্ট্যাক্ট প্রসেস, তাহলে এখান থেকে ইনফরমেশন পেয়ে গেলাম। দেখো সালফিউরিক অ্যাসিড কোন প্রসেসে প্রিপেয়ার করা হয়, দ্যাট ইজ ইন কন্ট্যাক্ট প্রসেস। এই সাবস্টেন্সটার নাম হচ্ছে ওলিয়াম বা পাইরোসালফিউরিক অ্যাসিড H2S2O7। নেক্সট the anion present in the salt which produces a roten X smelling gas with HCl, এই যে একটু বললাম roten X smelling gas তৈরি করবে কে HCl এর সঙ্গে হাইড্রোজেন সালফাইড, তাহলে অ্যানায়নটা কে থাকবে সালফাইড, that is S2-। the acid on mixing with AgNO3 অর্থাৎ সিলভার নাইট্রেট সলিউশন produces a white precipitate which soluble in excess ammonium hydroxide, তাহলে এই হোয়াইট প্রেসিপিটেটটা কি, এটা হচ্ছে AgCl এর প্রেসিপিটেট। কোথা থেকে পাচ্ছি, AgNO3 এর সঙ্গে পাচ্ছি রিঅ্যাকশন করিয়ে, তাহলে এখানে অন্য অ্যাসিডটা কি হবে, অবশ্যই HCl হবে। তো এইভাবে কিন্তু আইডেন্টিফাই দ্য গ্যাসেস, নেম দ্য ফলোইং, আমি ইম্পর্টেন্ট কিছু করিয়েছি, আরো অনেক হয় এখানে। তো পরের সেগমেন্টের কোশ্চেনগুলো আমি করাচ্ছি, রিজনিং বেস কোশ্চেন আছে আর রিঅ্যাকশনস আছে। তো পরের সেগমেন্টের রিজনিং বেস কোশ্চেনগুলো আমরা দেখে নেব। ফার্স্ট অফ অল দেখো এক নম্বর কোশ্চেন কি বলছে, গিভ রিজনসে বলছে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস ইজ নট কালেক্টেড ওভার ওয়াটার। তার কারণ হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড কি হয়, হাইলি সলিবল ইন ওয়াটার হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের যে গ্যাসটাকে পাওয়ার ইচ্ছা ছিল, আমাদের যে মোটিভ ছিল রিঅ্যাকশনের, সেটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। তাহলে আমাদের কি লিখতে হবে, HCl গ্যাস ইজ হাইলি সলিবল ইন ওয়াটার, এটা কিওয়ার্ড। ইট ডাজন্ট স্টে এট দ্য সারফেস অফ দ্য ওয়াটার অ্যাজ ইট কুইকলি ডিসলভস ইন দ্য ওয়াটার। এক নম্বর গেল। দু নম্বর বলছে HCl গ্যাস হ্যাভ ফিউমস ইন ময়েস্ট এয়ার।
ঠিক একই রকম কারণ, আগের রিজনটাই হবে আমার যে এইচসিএল গ্যাস অ্যাটমসফিয়ার থেকে কি করে, ময়েশ্চার অ্যাবজর্ব করে নেয়, তার জন্য ফিউমস ইন এয়ার। দেখো এখানে কি বলছে, ইট ইজ ডিউ টু দ্য ফর্মেশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড অন ডিসলভিং ইন atmospheric vapor, water vapor. Next, all the glass apparatus are used in the laboratory preparation of HNO3. HNO3 laboratory preparation এ সব রকম গ্লাস অ্যাপারেটাস ইউজ করা হয়, কারণ HNO3 is highly corrosive, তাহলে কর্ক বা অন্য ধরনের মেটালকে সহজেই অ্যাটাক করতে পারে। Because HNO3 vapors are corrosive and destroy materials like rubber, cork or metal. Next, ammonia gas is not dried over concentrated H2SO4. আগে যেমন বললাম HCl কে ক্যালসিয়াম অক্সাইড দিয়ে ড্রাই করা হয় না, এটাও ঠিক সেম কারণ, কারণ অ্যামোনিয়া হচ্ছে বেসিক আর কনসেন্ট্রেটেড H2SO4 হচ্ছে অ্যাসিডিক, তাহলে এদের মধ্যে অ্যাসিড বেস রিঅ্যাকশন হয়ে সল্ট ফর্মেশন হবে এবং আমাদের যে মোটিভ ছিল টু ইল্ড অ্যামোনিয়া সেটা নষ্ট হয়ে যাবে। তাহলে দেখো কি বলছে, বিকজ কনসেন্ট্রেটেড H2SO4 বিং অ্যাসিডিক, এটা কিওয়ার্ড, ইট রিঅ্যাক্টস উইথ বেসিক অ্যামোনিয়া টু গিভ অ্যামোনিয়াম সালফেট সল্ট। Next, concentrated HNO3 appears yellow when left standing. Concentrated HNO3 পিওর স্টেটে কি হয়, সম্পূর্ণ কালারলেস হয়, কিন্তু কিছুক্ষণ রেখে দিলে সেটা কি হয়ে যায়, ল্যাবরেটরিতে সেটা ইয়েলো হয়ে যায়। তার কারণ নাইট্রিক অ্যাসিডকে যদি আমি রেখে দিই স্ট্যান্ডিং এ, তাহলে সেটা ডিকম্পোজ করে যায় লাইটে বা আমার হিটে, সেক্ষেত্রে কি দেয়, নাইট্রোজেন ডাইঅক্সাইড দেয় যেটা রেডিশ ব্রাউন, আর কিছুটা নাইট্রিক অ্যাসিড আমার আনডিকম্পোজ থাকে, তাহলে ওই যে নাইট্রিক অ্যাসিড রেডিশ ব্রাউন তৈরি হলো সেটা ওই আনডিকম্পোজড নাইট্রিক অ্যাসিডের মধ্যে ডিজলভ হয়ে যায় এবং সেক্ষেত্রে কালারটা ইয়েলো হয়ে যায়। দেখো কি বলছে, বিকজ অন স্ট্যান্ডিং HNO3 decomposes to reddish brown NO2 gas which dissolves in undecomposed HNO3 to give a yellow color. Next, brown ring test. In the browning test freshly prepared FeSO4 is used. Browning test কি হয়, freshly prepared FeSO4 ইউজ করা হয়, তার কারণ হচ্ছে FeSO4 কি হয়, FeSO4 ইজিলি অক্সিডাইজ হয়ে গিয়ে ফেরিক সালফেট দিয়ে দেয় কিছুক্ষণ রাখলে, তো তার জন্য যখন আমি টেস্টটা করব তার আগে এই FeSO4টাকে তৈরি করে নিতে হবে, কারণ আমি যদি আগের তৈরি হওয়া FeSO4 নিয়ে নিই তাহলে ওটা এরিয়াল অক্সিডেশন হয়ে ফেরিক সালফেট তৈরি করবে। So because on standing in air it is oxidized to ferric sulfate. Next, the ring disappeared if test tube is shaken. আমার যে রিং জাংশনে ব্রাউন রিং তৈরি হয়েছিল সেটা টেস্ট টিউবকে শেক করলে কি হবে, সেটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, কারণ ওই কমপ্লেক্সটার নাম হচ্ছে নাইট্রোসোফেরাস সালফেট। কমপ্লেক্সটার ফর্মুলা হচ্ছে FeSO4.NO, এটা কিন্তু আমাদের এমসিকিউতে আসতে পারে, এবং তার নাম হচ্ছে নাইট্রোসোফেরাস সালফেট। ওটা খুবই আনস্টেবল হয়, তাই টেস্ট টিউবকে যখনই শেক করছি ডিস্টার্ব হচ্ছে ওটা, এবং ওটা কি হচ্ছে, ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। দেখো কি বলছে, কারণ বিকজ দ্য FeSO4.NO ব্রাউন রিং কমপ্লেক্স ইজ আনস্টেবল অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্স অন শেকিং। নেক্সট 3 নম্বর কি বলছে, lead nitrate doesn't respond to this test. তার কারণ হচ্ছে আমি যখনই এই টেস্টটা করতে প্রথমে সালফিউরিক অ্যাসিড দিচ্ছি, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, lead nitrate তার সঙ্গে রিঅ্যাকশন করে ইনসলিবল lead সালফেট তৈরি করছে, যার জন্যই কিন্তু এই টেস্টটাতে lead nitrate রেসপন্ড করছে না, বিকজ lead nitrate forms insoluble lead sulfate when concentrated sulfuric acid is added. তো এইভাবে কিন্তু রিজনিং বেস কোশ্চেন গুলো আমরা খুব সহজেই করে ফেলতে পারবো। তো তোমরা এই ধরনের কোশ্চেন গুলো সলভ করে যেও, সেখানে আমি রিঅ্যাকশনটা করালাম না, তার কারণ হচ্ছে প্লেলিস্টে আমি অলরেডি সমস্ত ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে ফেলতে পারবে। আর এখানে একটা বাকি আছে সল্ট অ্যানালিসিস, সেটা সেকশন বি এর স্পেশাল ভিডিও নিয়ে আসবো আমি, একটা বা দুটো, আরো যে টাইপের কোশ্চেন হয় সেটা অর্ডার বা সেকশন বি এর আরো যে ধরনের কোশ্চেন সেটা সল্ট অ্যানালিসিস হতে পারে, অন্যান্য চ্যাপ্টার থেকে হতে পারে, এই সবকিছু মিলিয়ে সেকশন বি এর একটি আলাদা স্পেশাল ভিডিও থাকবে, এখানে যেগুলো বাদ থাকছে আমার সেইগুলোর উপরে। আর কালকে স্পেশাল ভিডিও আসছে অর্গানিকে, যাদের অর্গানিক কেমিস্ট্রিতে সমস্যা আছে তারা অবশ্যই ভিডিওটি দেখো, তোমাদের ক্লাস 11, 12 এবং নিট জেইতে কিন্তু অর্গানিক কেমিস্ট্রি বেসিক কনসেপ্ট তৈরি না হলে তোমরা কিন্তু কেমিস্ট্রিতে খুব বেশি এগোতে পারবে না। তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং কোন বিষয়ে তোমাদের ভিডিও বানালে ভালো হবে কমেন্ট করতে ভুলো না, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করো এবং আমাদের সঙ্গে জুড়ে থাকো, ICSE 2024 এ তোমরা প্রচুর ভালো স্কোর করতে পারবে। নমস্কার।